দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান আমি আলোচনা করব। আমি বিগত দিনে আমি কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আমি সেদিকে না গিয়ে আমি আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করবার আগে যে কথাটা বলবো সেটা হলো, আমাদের মনে রাখতে হবে এই প্রবন্ধটি লেখা হয়েছিল 1955 সালে। তাহলে আমরা শুরু করছি। প্রাবন্ধিক বা প্রবন্ধকার এই বাংলায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, একদম জানে না বললেই চলে, বা জানলেও সামান্য কিছু জানে। আর দ্বিতীয়ত যারা ইংরাজি জানে এবং কম বেশি ইংরাজি ভাষার বই পড়েছে, ইংরাজি বই পড়েছে। তাই দুটো ভাগে ভাগ করলো। একটা হচ্ছে যারা ইংরাজি জানে না বা জানলে অতি সামান্য জানে, আর একটা ভাগ করলেন যারা ইংরাজি জানে এবং কম বেশি ইংরাজি বই পড়েছে। এই দুই শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা, বাংলায় রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ যখন পড়েন, লেখা যখন পড়েন, তখন তারা ভিন্ন দুটি সমস্যার সম্মুখীন হন। এই দুই শ্রেণীর পাঠকেরা যখন বাংলায় রচিত বিজ্ঞান বিষয়ক লেখা পড়েন, তখন তারা দুটি ভিন্ন সমস্যার সম্মুখীন হন। যেহেতু প্রথম ভাগের পাঠকরা ইংরাজি জানে না বা জানলেও অতি সামান্য জানে, সামান্য কিছু জানে, আশপাশের লোকের মুখে শুনে যারা শিখেছে, যারা ওয়াটার মানে জল জানে, সান মানে সূর্য জানে, এবং তাদের ইংরেজি বই পড়ার সুযোগ হয়নি। যারা বলছে প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরেজি জানেন না এবং ইংরেজি বই পড়ার সুযোগ হয়নি, তাই তাদের কাছে বাংলা ভাষায় লেখা বিজ্ঞান যেভাবে তুলে ধরা হোক তাতে তাদের কোনো অসুবিধা হয় না। প্রথম শ্রেণীর পাঠক তারা ইংরেজি জানে না, ইংরেজি বই পড়েনি, তাদের সামনে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক যে কোনো বিষয় তুলে ধরা হোক তা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবার দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হবে? যারা আগে ইংরাজি জেনেছেন এবং ইংরেজিতে বিজ্ঞান বিষয়ক পরিভাষা জেনেছেন, তাদের সামনে যখন বাংলা পরিভাষা যুক্ত বিজ্ঞান লেখা তুলে ধরা হয় তখন তারা অসুবিধার সম্মুখীন হন। কি বললাম? যারা আগে ইংরাজি বই পড়েছেন এবং ইংরেজিতে বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা জেনেছেন, তাদের সামনে যখন বাংলা পরিভাষা যুক্ত বিজ্ঞান তুলে ধরা হয় তখন তারা অসুবিধার সম্মুখীন হন। প্রাবন্ধিক এই ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম ভাগের পাঠক যখন পড়েন যে
একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, তখন এই বিষয়টার মধ্যে সে কোনো সমস্যা খুঁজে পায় না। আবার আমি বলছি, প্রথম শ্রেণীর পাঠক যখন পড়েন যে একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে, তখন প্রথম শ্রেণীর পাঠক এর মধ্যে কোনো অসুবিধার সম্মুখীন হয় না বা কোনো সমস্যা খুঁজে পায় না। অপরদিকে দ্বিতীয় শ্রেণীর পাঠক তিনি যখন ইংরেজি একই বিষয় যখন ইংরেজিতে পড়ছেন, কনস্ট্রাক্ট অ্যান্ড ইকুইলেটারাল ট্রাইঅ্যাঙ্গেল অন এ গিভেন স্ট্রেট লাইন, তাই তিনি যখন এই ব্যাপার বাংলায় পড়েন তখন তার বাংলা লেখাটি বেমানান লাগে। প্রথম শ্রেণীর পাঠকের সামনে যখন বাংলাতে তুলে ধরা হয়, কারণ তারা ইংরেজি জানে না বা জানলে সামান্য জানে, তাদের সামনে বাংলায় লেখা বিজ্ঞান বিষয়ক কোনো গ্রন্থ বিষয় আলোচনা তুলে ধরা হলে তারা কোনো অসুবিধার সম্মুখীন তাদের হতে হয় না। অপরদিকে যিনি ইংরেজি পড়েছেন, যিনি ইংরেজি জানেন, ইংরেজি বই পড়েছেন, তার সামনে যখন বাংলায় বিজ্ঞান বিষয়ক কোনো আলোচনা তুলে ধরা হয় তখন তিনি সমস্যার সম্মুখীন তিনি হন। প্রাবন্ধিক আমাদের জানিয়েছে যে পাশ্চাত্যের উন্নত দেশগুলির তুলনায় ভারতের মতো উন্নয়নশীল দেশে জনসাধারণের সাধারণ বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। পাশ্চাত্য দেশের তুলনায় ভারতের মতো উন্নতশীল দেশে জনসাধারণের বিজ্ঞান জ্ঞান হচ্ছে নগণ্য বা কম। তাই অন্যান্য দেশের বয়স্কদের জন্য যা লেখা হয়, ভারতীয়দের জন্য এই পদ্ধতিতে ভাবতে ভারতে লেখা চলে না। অন্যান্য দেশের বয়স্কদের জন্য যা লেখা হয় ভারতে তা চলে না, সে লেখা চলে না। কারণ বিজ্ঞান সম্পর্কিত কোনো লেখা একেবারে গোড়া থেকে না লিখলে তা সাধারণ মানুষ বুঝবে না। বিজ্ঞান বিষয়ক যে কোনো লেখা যদি প্রথম থেকে একেবারে গোড়া থেকে যদি না লেখা যায় তাহলে সাধারণ মানুষের বোধগম্য হবে না। তাই বাংলায় জনসাধারণের জন্য যারা বৈজ্ঞানিক লেখা লেখেন তাদের এই বিষয়ে দৃষ্টিপাত করতেই হবে। প্রাবন্ধিক বিশ্বাস করেন ধীরে ধীরে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি পাবে, তাই কালক্রমে এই বিশেষ অসুবিধাও দূর হয়ে যাবে। পৃথিবীর অন্যান্য দেশে বয়স্কদের জন্য যেরকম বিজ্ঞান লেখা হয়, বয়স্কদের জন্য যা লেখা হয় ভারতে তা লেখা হয় না। কারণ বিজ্ঞান বিষয়ে কোনো লেখা লিখতে গেলে তা একেবারে গোড়া থেকে শুরু করতে হবে, তা না হলে সাধারণ মানুষ বুঝতে পারবে না। সে কারণে বাংলায় যারা জনসাধারণের জন্য বৈজ্ঞানিক লেখা লেখেন তাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে যে একেবারে গোড়া থেকে লিখতে হবে, ভাষা করে লিখলে হবে না। বাংলা ভাষায় যারা বিজ্ঞান বিষয়ক রচনা লেখেন তাদের অধিকাংশ ইংরেজিতে বলেছেন।
ইংরেজিতে বিজ্ঞান পড়েছে। কি বললাম, বাংলা ভাষায় যারা বিজ্ঞানমূলক রচনা লেখেন তাদের অধিকাংশই ইংরেজিতে তারা বই পড়েছেন, বিজ্ঞান পড়েছেন। ফলে তাদের লেখার মধ্যে ইংরাজির একটা সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় এবং অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে তাদের এই লেখাগুলি ইংরেজি ভাষার আক্ষরিক অনুবাদে পরিণত হয়। এই লেখকদের মধ্যে বহুজন, অনেকে মনে করেছেন যে ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি আছে, ইংরেজি শব্দের যে অর্থের প্রসারতা আছে, বাংলা ভাষার ক্ষেত্রেও তার প্রতিশব্দ একই হওয়ার প্রয়োজন। ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি আছে, বাংলাও ঠিক সেই রকম প্রতিশব্দ হওয়া প্রয়োজন। কিন্তু এই বিষয়টি, এই ব্যাপারটি কিছু ক্ষেত্রে উৎকট পরিভাষার জন্ম দেয়। যেমন সেন্সেটাইজড পেপারের বাংলা আক্ষরিক অনুবাদ স্পর্শকাতর কাগজ, কিন্তু এই স্পর্শকাতর কাগজ শব্দটি লেখা কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একেবারেই বেমানান। কি বললাম, যে ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি আছে, বাংলা ভাষার ক্ষেত্রেও তার প্রতিশব্দ একই হওয়ার প্রয়োজন। কিন্তু এইটা করতে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটা বেমানান হয়ে যাচ্ছে, একটা উৎকট পরিভাষার জন্ম হচ্ছে। এই প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন, সেন্সেটাইজড পেপারে আক্ষরিক অনুবাদ স্পর্শকাতর কাগজ, এটা বড় বেমানান। ভাষায় আলঙ্কারিকগণ ত্রিবিধ গুণের কথা বলেছেন। ভাষার ক্ষেত্রে ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ গুণের কথা বলেছেন। 1 অভিধান, 2 লক্ষণা, 3 ব্যঞ্জনা। কিরকম বলছে, অলঙ্কার বা গহনা যেরকম শরীরের শ্রীবৃদ্ধি করে, শরীরের সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমন ভাবে ভাষায় অলঙ্কার সাহিত্যের শোভাবর্ধন করে। অভিধা কথার অর্থ হলো সংজ্ঞা, অর্থাৎ যদি আমরা বলি অরণ্য কথাটির অর্থ বন, আবার দেশ কথাটির অর্থ হলো স্থান, এগুলো হচ্ছে অভিধা। কিন্তু আমরা লক্ষণার ক্ষেত্রে দেখছি কি মূল অভিধা এই সংজ্ঞা বাধা পাচ্ছে। যেমন দেশের লজ্জা বললে কোন একটি নির্দিষ্ট দেশের লজ্জার কথা বলা হচ্ছে না, সেই দেশের জনগণের লজ্জার কথা বলা হচ্ছে। কি বললাম, অরণ্য কথার অর্থ বন, দেশ কথার অর্থ হলো স্থান। আবার দেশের লজ্জা যখন বলবো তখন একটি নির্দিষ্ট দেশের লজ্জা কিন্তু বলছে না, দেশের জনগণের লজ্জার কথা বলা হচ্ছে। আবার অরণ্যের রোদন কথাটিতে অরণ্য থাকলেও প্রকৃত অর্থ হলো নিষ্ফল খেদ বা নিষ্ফল আবেদন, এটি কি ব্যঞ্জনা। প্রাবন্ধিক আমাদের বলেছেন যে সাহিত্যের ক্ষেত্রে অলঙ্কার প্রয়োগ শোভাবৃদ্ধি করলেও বিজ্ঞান রচনার ক্ষেত্রে এর প্রয়োগ না করাই ভালো। অলঙ্কার সাহিত্যের ক্ষেত্রে
শোভা বৃদ্ধি করে, কিন্তু বিজ্ঞান রচনার ক্ষেত্রে এর প্রয়োগ না করাই ভালো। তিনি আমাদেরকে আরো বলেছেন যে বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে লেখকের সীমিত বা অল্প জ্ঞান ভয়ানক হয়ে উঠতে পারে এবং ভুল বৈজ্ঞানিক ব্যাখ্যা পাঠকের পক্ষে ক্ষতিকর, অনিষ্টকর। তাই যে কোনো বৈজ্ঞানিক লেখা প্রকাশ করার পূর্বে প্রকাশক বা সম্পাদকের উচিত অভিজ্ঞ লেখককে দিয়ে তা যাচাই করিয়ে নেওয়া, অভিজ্ঞ লেখকদের দিয়ে তা পরীক্ষা করিয়ে নেওয়া। বিজ্ঞানমূলক রচনার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সহজ ভাষায় বিজ্ঞানের মূল ব্যাপারটি পাঠকের কাছে উপস্থাপন করা। কিন্তু বহু ক্ষেত্রে লেখকের সদিচ্ছা থাকলেও অনেক সময় সে লেখাগুলি পাঠকের কাছে দুর্বোধ্য ও জটিল হয়ে ওঠে। আর এর অন্যতম প্রধান কারণ কি? উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রভাব। আর একটা সমস্যা আছে, শুধু তাই নয়, মাতৃভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে আরেকটি বাধা হলো সঠিক পরিভাষার অভাব। সঠিক পরিভাষার অভাব। বিজ্ঞানে পরিভাষার গুরুত্ব অপরিসীম। এই পরিভাষার মাধ্যমে বৈজ্ঞানিক অর্থ সংক্ষেপিত ও সুনির্দিষ্ট করা হয়। যেমন আমরা যদি বলি ফটোসিনথেসিস কথাটির অর্থ হলো, পরিভাষা হলো সালোক সংশ্লেষ। এই শব্দটির অর্থ বলতে উদ্ভিদের এক বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া বোঝানো হয়, যার মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে এবং পরিবেশে অক্সিজেন নির্গত করে। এটাই হচ্ছে সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। এবার লেখার ক্ষেত্রে প্রতিবার এই প্রক্রিয়া উল্লেখ করলে বারবার সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়। সালোক সংশ্লেষ আমি বললে একবারে মিটে যাচ্ছে, কিন্তু বারবার এত বড় ব্যাখ্যা আমরা দিতে পারবো না। কোন ব্যাখ্যাটা? শারীরবৃত্তীয় প্রক্রিয়া, খাদ্য তৈরি, পরিবেশে অক্সিজেন, এটাকে আমরা কি করলাম? এটাকে সংক্ষেপিত করলাম এবং সুনির্দিষ্ট করে নাম দিলাম কি আমরা? সালোক সংশ্লেষ। তাই পরিভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তোমাদের সামনে বাংলা ভাষায় বিজ্ঞান আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, শ্রেণী পঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, বলবে, আমি অবশ্যই আবারও বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।